আপনারা আসলে অনেক একটা বড় আহ, পরীক্ষা দিয়ে আসছেন। এই জন্য আপনাদের সবাইকে অভিনন্দন, কারণ এটা খুবই কম্পিটিটিভ একটা এক্সাম ছিল। 40,000-এর মধ্যে আপনারা এতজন হচ্ছে পরীক্ষাটা দিয়ে আসতে পারছেন, উত্তীর্ণ হতে পারছেন প্রাথমিকভাবে। সো কংগ্রাচুলেশনস টু অল অল অফ ইউ। আমরা একটু আজকের এই যে যে সেশনটা একটু চেষ্টা করব যেন হচ্ছে যে একটু বিসিএস ভাইবা প্রিপারেশন সম্পর্কে আপনাদের একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করব, যাতে কোনো মোটামুটি একটা ধারণা পান আপনারা যে কিভাবে পড়তে হবে বা কি কি জিনিসগুলো আপনার আচ্ছা পড়ার সময় নাটু, হাইলাইট করতে হবে। ভিডিওতে বোধহয় কোনো একটা সমস্যা হচ্ছে, ভিডিওতে দেখা যাচ্ছে না। আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, ইয়েস ইয়েস, হ্যাঁ শুধু ঠিক আছে, ফিল্টারটা দেখা হ্যাঁ যাচ্ছে। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ এখন হ্যাঁ ঠিক ঠিক আছে। আছে, ঠিক আছে। তো আমরা একটু শুরু করি। আহ প্রথম যে ব্যাপারটা এখানে, যে আপনার তো বিসিএস ভাইবা আপনি দিয়ে ফেলছেন, বিসিএস রিটেনটা আপনি দিয়ে ফেলছেন। তো সেখানে আপনার নলেজ টেস্ট যেটা বলা হয় সেটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। তো এখন আপনাকে ভাইভাতে কল করা হয়েছে যে আপনাকে একজন পিএসসি, একটা যে আপনার সার্ভিস, যারা হচ্ছে গিয়ে যারা চাকরি সিলেকশন বোর্ড, যারা তারা তারা আপনাকে সিলেক্ট করবে। তো কিসের ভিত্তিতে? এখানে কি শুধু আপনার নলেজ দেখা হবে তা না, বরং আপনাকে একটা মানুষ হিসেবে সামগ্রিকভাবে তারা দেখার চেষ্টা করবে। এমনও হতে পারে যে আপনি প্রশ্ন সব করছে, আপনি সেটা কোনোটাই অ্যান্সার করতে পারেন নাই, আপনার কাছে পারেন নাই, বা আপনার কাছে ওই মুহূর্তে জানা ছিল না, কিন্তু আপনি সেটা খুব সুন্দরভাবে হ্যান্ডেল করছেন। সো আপনি স্মার্টলি যে এটা হ্যান্ডেল করতে পারছেন এই সিচুয়েশনটা, এটাই কিন্তু আপনাকে দেখা যাচ্ছে হচ্ছে কি আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছায় দেবে। সো ভাইবা, এই যে এই ভাইবাটা, এটা আপনার একটু যে গতানুগতিক যে আমরা ভাইবা দিয়ে থাকি, যেখানে আমাদের নলেজটাকে টেস্ট করা হচ্ছে, সেখান থেকে একটু আলাদা। কারণ সেখানে আপনার নলেজ অলরেডি টেস্ট হয়ে গিয়েছে, আপনাকে এখন জাস্ট আপনার অ্যাটিটিউড বা হচ্ছে আপনার যে অ্যাপিয়ারেন্সটা কিরকম, যে আপনি একজন প্রজাতন্ত্রের একজন কর্মকর্তা হিসাবে আপনি ফিট কিনা, সেই জিনিসটাই দেখার জন্য আপনাকে আসলে এখানে ডাকা হয়েছে। সো যেটা হচ্ছে গিয়ে প্রীতম অলরেডি বলেছে যে যারা হচ্ছে রিটেনে খুব ভালো একটা স্কোর করছেন, তারা অনেকটাই আগায় আছেন। সো এই জিনিসটাকে আপনারা আহ, কোনোভাবেই নষ্ট করা যাবে না যদি ভাইবা বোর্ডে আপনি অযথা তর্কর মধ্যে চলে যান। তো এই জিনিসটা প্রথমে ইম্পর্টেন্ট, যে আপনি কোনো একটা হয়তো অ্যান্সার স্যার নিচ্ছে না, বা মনে করতেছে উনি হচ্ছে আহ, যে বলতেছেন না এটা তো এরকম না। সো আপনি আননেসেসারিলি এটা আপনি আর্গু করতে যাবেন না, কোনো তর্কে জড়াবেন না। আপনি মেনে নেবেন জিনিসটা কেমন, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, যে আপনি কি পোলাইট কিনা, যথেষ্ট সহনশীল কিনা, এই জিনিসটা দেখার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা একটা অনেক প্রার্থীর পরীক্ষা এই জন্য খারাপ হয়ে যায় যে হচ্ছে সে হয়তো জানে অনেক, কিন্তু সেটা আর্গু করতে যায়। আচ্ছা, প্রি রিকুইজিট কি আপনার দেখেন, একটা হচ্ছে যে বেশ কয়েকদিন যাবতই আপনার সোশ্যাল মিডিয়াতে একটা যে কাগজের কি কি কাগজ নিয়ে যেতে হবে, সেটা প্রত্যেকবারই ভাইবার আগে দেখা যায় যে হচ্ছে এটা সার্কুলেট হয়। সো এই রিকুইজিট গুলো অনুযায়ী অবশ্যই এই কাগজগুলো আপনি এখনই রেডি করে ফেলবেন, এটা আগের দিনের জন্য কখনোই অপেক্ষা করা যাবে না। আর আরেকটা যেটা হচ্ছে কি এখানে বলছি, যেটা হচ্ছে গেট আপের কথা, যে ছেলেরা অবশ্যই একটা ফর্মাল গেট আপে যাবেন। অবশ্যই যেটা হচ্ছে গিয়ে ফুল হাতা শার্ট বা প্যান্ট, টাই, যেন ওটা এবং গুড হেয়ার কাট একটা, যেন হচ্ছে গিয়ে বোঝা যায় হচ্ছে কি যে অবশ্যই আপনি চাকরি প্রার্থী হিসাবে আসছেন আজকে। যে কারণ এখানে গেট আপটা খুবই ইম্পর্টেন্ট, এই আপনার অ্যাপিয়ারেন্স বা কিভাবে আসছেন আপনি। সো এটাকে একদম ফর্মাল লুক লুক আপে আসতে হবে আপনাকে, কারণ হচ্ছে গিয়ে আপনাকে একজন প্রজাতন্ত্রের একজন কর্মকর্তা হিসাবে কিন্তু আপনাকে এটা নির্বাচন করা হবে। সো আপনার গেট আপটা হতে হবে সেরকম। এবং মেয়েদের ক্ষেত্রেও সম্ভব হলে যদি আপনি শাড়ি পরতে পারেন তো খুবই ভালো। আহ, আহ, একদম যেন হচ্ছে গিয়ে যে আপনার একটা যে অফিসিয়াল যেন একটা ড্রেস কোড আপনি মেনে চলার একটা চেষ্টা করেন, সেটা একটু খেয়াল রাখতে হবে। এবং এখন দেখা যাচ্ছে হচ্ছে গিয়ে অনেক বৃষ্টি বাদলের দিন। সো এরকম কোনো কারণে দেখা যাচ্ছে আপনি খুব সুন্দরভাবে গেলে বের হলেন, কিন্তু বর্ষার কারণে হচ্ছে গিয়ে আপনার গেট আপটা নষ্ট হয়ে যাচ্ছে বা সামথিং। সো এই জিনিসটা কিন্তু আপনাকে মাথায় রেখে বের হতে হবে। এরপরে যে আপনারা ওখানে যাবেন, যারা পরীক্ষা আগে দিয়েছেন তারা হয়তো জিনিসগুলো জানেন, তো তাদের জন্য আমরা আসলে খুব মানে টার্গেট না, টার্গেট যারা একদম নতুন, যারা ভাইবা দিতে যাচ্ছেন, যে ওখানে গেলে কিন্তু আপনাকে
একটা গ্রুপ করে করে নিয়ে যাবে বিভিন্ন বোর্ডে যার যার বোর্ডে যেখানে হচ্ছে সেখানে নিয়ে যাবে। সো সো তারা কি বলতেছে বা কোন দিকে নিয়ে যাচ্ছে বা কি চাচ্ছে আপনার কাছে, এটা ওদের সাথে কমপ্লাই করাটা ভালো। আহ, কোনো কিছু যদি আপনার কাছে মনে হয় যে না আমার সাথে এটা কোনো অফিস স্টাফ বা এই আচরণটা ভালো মনে হচ্ছে না, তো ওই মুহূর্তের জন্য এটা আসলে মনে হয় ভুলে যাওয়া ভালো, যে হচ্ছে যে ওকে ফাইন, এটা আমি যে কাজের জন্য আসছি আগে এটা শেষ করি আগে, এটা দরকার নেই আমার আননেসেসারি কারোর সাথে তর্কে জড়ানো বা কিছু, এটা জাস্ট বলার জন্য আপনাদের। আচ্ছা, এই আপনারা জানেন যে হচ্ছে গিয়ে বিসিএস যে ভাইবা বোর্ডটা যেটা হয়, সাধারণত এখানে বোর্ডের একজন চেয়ারম্যান থাকে, যিনি হচ্ছে পিএসসির একজন মেম্বার সম্মানিত সদস্য থাকেন, সাথে একজন হয়তো অ্যাডমিন ক্যাডারের একজন স্যার থাকেন, জয়েন্ট সেক্রেটারি বা এবং এন্ড অ্যাবভ এরকম থাকেন, এবং সাথে আপনার যে মেডিকেল নলেজটা টেস্ট করার জন্য একজন চিকিৎসক উপস্থিত থাকেন, সাধারণত প্রফেসর লেভেলই থেকে থাকেন। সো আপনি যে যেই বোর্ডে নিয়ে যাওয়া হবে আপনার টার্ন আসতে পারে, এটা হয়তো পারে আপনি ফার্স্ট ম্যান অথবা আপনি লাস্ট ম্যান, সো আপনাকে সেভাবে প্রিপারেশন নিয়ে যেতে হবে যে আপনি টায়ার্ড লাগতেছে সরি বা এরকম এই জিনিসগুলো আপনাকে মাথায় নিয়ে ওরকম প্রস্তুতি নিয়ে যেতে হবে, কেমন? সো আপনি প্রথমে যেটা করবেন যে হচ্ছে যখন আপনার কল আসবে তখন আপনি জাস্ট পোলাইটলি হচ্ছে আপনি রুমে ঢুকলেন এবং সবাইকে একটা গ্রিটিংস দেওয়ার চেষ্টা করলেন সালাম দিয়ে, বা আপনি আপনি যে ধর্মেরই হন সেভাবে আপনি একটা তার গ্রিটিংস দেওয়ার চেষ্টা করলেন, সবাইকে অ্যাড্রেস করলেন জিনিসটা, এবং অবশ্যই আপনাকে পারমিশন নিয়ে কিন্তু বসতে হবে, বা যদি দেখেন যে হয়তো তারা ভুলে গিয়েছে কোনো কারণে, তো আপনি নিজে থেকেই অ্যাপ্রোচ করে যে আপনি হ্যাঁ ওকে ফাইন, আমি কি বসতে পারি বা সামথিং। ওকে। আর এখানে একটা কথা বলা আছে যে ব্যাকগ্রাউন্ডের কথা বলা আছে। এই ব্যাকগ্রাউন্ডটা কি জিনিস, যে প্রত্যেকটা ভাইবা বোর্ডে দেখা যায় যে আমরা যে 40 বা 42-এ যে যারা ভাইবা দিয়েছি দেখা যাচ্ছে প্রত্যেকটা সদস্যর বোর্ডে তার পিছনে হয়তো কোনো একটা ঐতিহাসিক গুরুত্বপূর্ণ কোনো ছবি আছে, ঠিক আছে? এখন আপনার ভাইবা হয়তো ওইভাবেই শুরু হতে পারে যে পিছনের ছবিটা কি, তুমি দেখো এটাকে তুমি কিভাবে রিকগনাইজ করতে পারছো। তো এটা নিয়ে আপনার ভাইবা শুরু হয়ে যেতে পারে। যে অনেক সময় যে দেখাচ্ছিল যে 42-এ বা 40-এ দেখাচ্ছিল যে হচ্ছে গিয়ে পিছনে হয়তো কোনো আমাদের জাতীয় নেতাদের কোনো ছবি আছে, বা হচ্ছে 1971 সালের কোনো মেমোরেবল ইভেন্টের কোনো ছবি আছে। কোশ্চেনটা কিন্তু ওখান থেকে আপনার শুরু হয়ে যাবে। নেক্সট আমি যে কথাটা বলছি যে ল্যাঙ্গুয়েজ মিডিয়াম, যদি দেখেন আপনার বোর্ডের চেয়ারম্যান উনি ইংলিশে শুরু করছে, যে বা আপনার ভাইভাটা ইংলিশে চলতেছে, সো আপনাকে কিন্তু ইংলিশে প্রসিড করতে হবে। আপনি উনি ইংলিশে বলতেছেন, আপনি বাংলায় বলতেছেন, সো এটা স্মার্টনেস হবে না, কেমন? আহ, অনেক সময় দেখা যায় যে অনেক বোর্ডে দেখা যায় হচ্ছে চা অফার করা হয়, বা সাথে খাবারও অফার করা হয়। সো আপনাকে কিন্তু সেটাও কিন্তু গ্রহণ করতে হবে, এবং দেখা যাবে যে আপনাকে চা খেতে দেওয়া হয়েছে, আপনি চা খাওয়ার সময় শব্দ করতেছেন, সো এই জিনিসগুলো অ্যাভয়েড করতে হবে। এবং আপনি যখন কথা বলবেন অবশ্যই আপনার যে আঞ্চলিক ভাষার যে আঞ্চলিকতাটা এটা থাকতেই পারে, এটা কিন্তু ওই সময়ের জন্য আপনাকে এটা পরিহার করতে হবে, ঠিক আছে? তো জিনিসটা কিরকম, যেটা হচ্ছে গিয়ে যে প্রথমে সাধারণত বসার পর যে হচ্ছে গিয়ে যেটা বলা হয় যে হচ্ছে ইন্ট্রোডিউস, খুব খুব কমন যে অ্যাপ্রোচটা যেটা হচ্ছে কি ইন্ট্রোডিউস ইউর সেলফ। তো সেখানে কিন্তু আপনাকে যে আপনার নিজের পরিচয়, আপনি এখন কি করছেন, কোথায় আছেন, আহ, এবং এরপরে হচ্ছে গিয়ে যে আপনার বাবা মা কোথায় আছেন, বা আপনি কোথায়, আপনার বাসা বা বাড়ি কোথায় আপনার, আপনার ভাই বোন কি করে, এই জিনিসগুলো কিন্তু আপনি সুন্দরভাবে এটা কিন্তু আগে থেকে আপনার সেট আপ করে নিয়ে যেতে হবে, তাহলে আপনার জন্য সুবিধা হবে। অন্যথায় দেখা যাবে হঠাৎ করে ওখানে জিনিসগুলো সিনথেসাইজ করাটা কষ্ট হয়ে যাবে। সো এখানে যেটা ইম্পর্টেন্ট যে হচ্ছে গিয়ে যে যদি আপনি কোনো ট্রেনিং এ থেকে থাকেন বা কোনো কোর্সে থেকে থাকেন, অবশ্যই সেটা আপনি মেনশন করবেন। ইভেন হচ্ছে গিয়ে যদি আপনি কোথাও প্রাইভেট সেক্টরে কোনো জব করতেছেন এখন রানিং, অবশ্যই আপনি সেটা মেনশন করতে পারবেন, কারণ এবং এটা আপনাকে একটা আলাদা একটা গুরুত্ব দেবে, কারণ পিএসসি এটা আপনাকে একটু তো চাকরি দেওয়ার জন্য ডাকছে আপনাকে। সো যে আহ, যে প্রার্থীর একটা ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে অলরেডি, ডেফিনেটলি তাকে একটু প্রেফারেন্স দেওয়ার চেষ্টা করবে, কারণ সে অলরেডি চাকরি বাকরি করে আসছে, সে জানে নর্মস। সো এটাকে অবশ্যই আপনি এটা পজিটিভলি নিতে হবে আপনাকে। নেক্সট জিনিস যেটা হচ্ছে গিয়ে যে আজকের যে দিনটা আপনার, যে ভাইবার যে দিনটা, সেটাকে ওই ইতিহাসের এখন এই
ইতিহাসে গুরুত্বপূর্ণ কি ঘটনা ঘটেছে এই দিনটায়, ঠিক আছে, সেই জিনিসটা কিন্তু আপনারা একটু একটু দেখে যাওয়ার চেষ্টা করবেন। অনেক সময় আপনার নামের অর্থ জিজ্ঞেস করা হয়, সেটা একটু প্রিপারেশন নিয়ে যাবেন। আপনার জন্ম তারিখ এবং সেই জন্ম তারিখের দিন ইতিহাসের কি কি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে সেই জিনিসটা কিন্তু আপনাকে একটু জানতে হবে। এটা একটু প্রিপারেশন। এমন হতে পারে এই জিনিসগুলো নাও জানা, নাও জিজ্ঞেস করতে পারেন, কারণ আমি দুটো ভাইবা দিছি এবং কোনোটাতেই হচ্ছে গিয়ে আমাকে ইন্ট্রোডিউস ইউর সেলফ বা এরকম কোশ্চেন দিয়ে শুরু হয় নাই আসলে। ঠিক আছে, তো এটা ডিপেন্ড করে বোর্ডের উপরে। আচ্ছা, নেক্সট যেটা হচ্ছে গিয়ে যে হচ্ছে আচ্ছা, ইন্ট্রোডিউস ইউর সেলফ এর মধ্যে আরেকটা জিনিস যেটা হচ্ছে গিয়ে যে আপনি কিন্তু এটাও মেনশন করবেন যে আপনি এমবিবিএস কোথা থেকে পাশ করেছেন, বা হচ্ছে গিয়ে যে আপনি কোথা থেকে হচ্ছে যে স্কুল কলেজিং আপনার কোথায় হয়েছে, সেই জিনিসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আপনারা এই জিনিসগুলো কিন্তু মেনশন করবেন। সো এই জিনিসটা একদম সুন্দর করে রেডি করে রাখতে হবে আপনার ওয়েল অ্যাহেড অফ টাইম। আর নেক্সট যেটা হচ্ছে গিয়ে আপনাদের, যে আপনি তো অলরেডি ইন্ট্রোডিউস ইউর সেলফে বলে ফেলছেন যে আপনি কোন এলাকায় বিলং করেন। আহ, এই এলাকা রিলেটেড প্রশ্ন কিন্তু স্যার করতে পারেন। কোনো কারণে হয়তো স্যার কখনো ওখানে চাকরি করছেন বা স্যারের এলাকাও আপনার হয়তো ওই এলাকায়। সো দেখা যাচ্ছে যে হচ্ছে যে অনেক প্রশ্ন হতে পারে যে আপনার এলাকার কি বিখ্যাত, আহ, এ বা হচ্ছে যে আপনার এলাকার ইতিহাস, ওই এলাকার নামকরণের ইতিহাস। এবং মুক্তিযুদ্ধ থেকে যদি প্রশ্ন করতে হয়, আহ, দেখা যাবে শুধু হচ্ছে কি যে আপনার এলাকার যে বিখ্যাত মুক্তিযোদ্ধা কে আছেন, এবং এখানে এটা কত নাম্বার সেক্টরের অধীন ছিল, এখানকার মুক্তিযুদ্ধের ইতিহাস কি, কোনো যদি একটা কোনো বধ্যভূমি বা আম, কোনো মনুমেন্ট থাকে, এই জিনিসটা রিলেটেড প্রশ্ন কিন্তু আপনাকে জিজ্ঞেস করতে পারে। কেমন? আরেকটা জিনিস যেটা হচ্ছে গিয়ে হতে পারে যে নানাভাবে হয়তো আপনাকে জিজ্ঞেস করার চেষ্টা করতেছে যে আপনি কলেজ লাইফে, মেডিকেল কলেজ লাইফে আপনার অ্যাফিলিয়েশন গুলা কিরকম ছিল, ক্লাব অ্যাফিলিয়েশন বা পলিটিক্যাল অ্যাফিলিয়েশন কি ছিল। সো এই জিনিসগুলো আপনার কিন্তু টেকনিক্যালি এবং ডিপ্লোমেটিক্যালি একটু হ্যান্ডেল করে একটু এটা হ্যান্ডেল করতে হবে। জিনিসটা যে এটা পজিটিভ কিছু না আসলে, বুঝতে পারছেন? সো পলিটিক্যাল অ্যাফিলিয়েশনটা এটা মোটামুটি এড়ায় যাওয়াটাই শ্রেয়। কেমন? আর একটা যেটা জিনিস করতে পারে যে হচ্ছে এই জিনিস জিজ্ঞেস করতে পারে যে আপনার হবি আছে কিনা কোনো। অবশ্যই আপনি এটা একটু জিজ্ঞেস করবেন যে আহ, আপনার ভালো একটা কোনো হবি থাকতে পারে, বই পড়া থাকতে পারে। আবার এমন হবি বলেন না যে হচ্ছে যে আমি কোনোদিন বই পড়ি নাই, আপনি বই পড়া হবি বললেন। এখন স্যার যদি হচ্ছে গিয়ে খুব সাহিত্য বিশারদ হয়, আপনাকে প্রশ্ন করা শুরু করলো, আপনি আর পারলেন না। সো বুঝে শুনে আপনাকে আগে থেকে প্রিপারেশন নিয়ে যেতে হবে যে আমি হবি হিসেবে কি বলবো। কেমন? এরকম সাথে সাথে হয়তো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এর কথা বলতে পারে। আপনি স্কুল বা কলেজ লাইফে অনেক জায়গায় হচ্ছে ক্লাব অ্যাক্টিভিটি থাকতে পারে, ফাইন, সেগুলো আপনি মেনশন করবেন। অবশ্যই এটা আপনাকে একটা বেনিফিট দেবে। কারণ রাষ্ট্র হচ্ছে গিয়ে যখন আপনাকে একজন কর্মকর্তাকে নিয়োগ দিচ্ছে, সেখানে হচ্ছে কি কিন্তু আপনার একজন কমপ্লিট একজন অফিসারকে নিয়োগ দেওয়ার চেষ্টা করে। কেমন? আচ্ছা, আমাকে তো শোনা যাচ্ছে ঠিক মতো না? আহ, আহ, হ্যাঁ, হ্যাঁ, শোনা সমস্যা? যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। ওকে, সো আরেকটা যেটা জিনিস যে হচ্ছে অনেক সময় দেখা যায় যে আমাদের বোর্ড ছিল 42-এর বোর্ডে দেখা গেছে যে অনেক একজন স্যার আহ, জিজ্ঞেস করতেছে গান পারে কিনা, গান গাইতে বলতেছে। সো গান যদি বলে তাহলে কিন্তু আপনার গাইতে হবে। এটাই আপনার স্মার্টনেস, যে হচ্ছে আপনাকে একটা জিনিস থ্রো করছে, জিনিসটা আপনি সেটাকে কিভাবে হ্যান্ডেল করতেছেন এটা দেখার জন্য আপনাকে ভাইবা ডাকা ডাকা হয়েছে। কেমন? আচ্ছা, আমরা একটু পরে যাই। আচ্ছা, লিবারেশন ওয়ার সম্পর্কে আপনাকে ইনভেরিয়েবলি কোশ্চেন করতে পারে। সেখানে তো অলরেডি আমরা মেনশন করছি যে আপনার এরিয়ায় হচ্ছে গিয়ে যুদ্ধটা আপনার হয়েছে, যে এটা কত নাম্বার সেক্টরের অধীনে ছিল, বিখ্যাত মুক্তিযোদ্ধা কেউ আছেন কিনা, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা আছেন কিনা, এই জিনিসগুলো কিন্তু আপনার জানতে হবে। কেমন? আপনার এলাকাটা যেটা আছে, এলাকার সীমানা, এলাকার আশেপাশে যে নদী নালা টালা, এগুলা কিন্তু আপনার জানতে হবে। কেমন? আহ, না যদি জানেন তাহলে এটা অনেকটা আপনার জন্য ডিসক্রেডিট, কারণ আপনাকে চাকরিতে আহ, কিন্তু পোস্টিং ওখানেই দেওয়া হবে। কেমন? সো এই জিনিসগুলা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সো নেক্সট হচ্ছে গিয়ে যে লিবারেশন ওয়ারে দেখা যায় হচ্ছে গিয়ে যে যারা ডিএমসি স্টুডেন্ট আছে, এইখানে কিন্তু একটা যে মুক্তিযুদ্ধের শহীদ কে কে হয়েছেন,
এর যে চিকিৎসক বৃন্দ, তাদের কিন্তু বিশাল একটা লিস্ট আছে, আপনারা হয়তো দেখবেন। তো এই জিনিসগুলো কিন্তু একটু জানতে হবে। এবং মুক্তিযুদ্ধের ডাক্তারদের যে ভূমিকা, যে ফিল্ড হসপিটাল বা এটা কিন্তু জানতে জানতে চাইতে পারে আপনার কাছে। এবং মুক্তিযুদ্ধের শহীদ বুদ্ধিজীবী যারা আছেন তাদের মধ্যে ডাক্তার কে কে আছেন, তারা কি বিশেষজ্ঞ ছিলেন, এগুলোও কিন্তু হয়তো অনেক সময় জানতে চাইতে পারে। কেমন? তো এই জিনিসগুলো একটু জেনে রাখবেন, একদম জেনারেল নলেজ, না পারলে একটু ডিসক্রেডিট। কেমন? নেক্সট যেটা হচ্ছে গিয়ে খুবই ইম্পর্টেন্ট, সংবিধান। ঠিক আছে, সংবিধানে আমরা কি পড়বো? পুরা সংবিধান এখন পড়ার পড়ছেন অলরেডি আপনারা যারা প্রিলি পরীক্ষার জন্য। এখন যে যে জিনিসটা খুবই মানে যে জিনিসটা নিয়ে খুব আলোচিত হয়, যেমন সম অধিকার, বা আহ, আহ, যেটা বলি যে কোটা মুক্ত একটা পরিবেশ, বা এই জিনিসগুলো কিন্তু সংবিধানে ডিরেক্টলি বা ইনডিরেক্টলি কিন্তু আপনার বলা আছে। যেমন আপনি এক্স্যাক্টলি যদি আমি নাও বলতে পারি, তো অনুচ্ছেদ 27, 28, 29, এই জিনিসগুলোতে কিন্তু এই সম অধিকার বা এই জিনিসগুলো কিন্তু বলা আছে। নেক্সট যেটা আরেকটা বলা আছে যে হচ্ছে গিয়ে যে দেখবেন হচ্ছে গিয়ে সংগঠনের স্বাধীনতা 38 নম্বর অনুচ্ছেদ, সমাবেশের স্বাধীনতা 37 নম্বর অনুচ্ছেদ। তো এই জিনিসগুলো নিয়ে কিন্তু একটু চিন্তা করতে হবে আপনার, যে আপনি যে হচ্ছে যে সংগঠন গভর্নমেন্ট, যদিও বলা আছে 38 নম্বর যে সংগঠনের স্বাধীনতা, কিন্তু এজ এ গভর্নমেন্ট অফিসার আপনি কিন্তু কোনো পলিটিক্যাল অ্যাফিলিয়েশন বা অ্যাফিলিয়েটেড অর্গানাইজেশনে কিন্তু আপনি অংশগ্রহণ করতে পারবেন না। সো এটার সাথে কিন্তু লিঙ্ক হচ্ছে আপনার চাকরি বিধিমালা। কিছু কিছু একটু নলেজ আপনার থাকতে হবে, যে আপনি কি করতে পারবো, কি আপনার জানেন যে এটা করতে পারবো এটা করতে পারবো না। সংবিধানে আরেকটা জিনিস আছে, যেমন হচ্ছে 102 নম্বর অনুচ্ছেদ। আপনার এটা জানতে চাইতে পারে যে আপনি কোনো যদি অধিকার আপনার আপনি কোনো কারণে যদি সংক্ষুব্ধ হন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি 102 অনুচ্ছেদ অনুযায়ী কিন্তু আপনি রিট করতে পারেন। তো এই যে যে সম অধিকারের যে ব্যাপারগুলা একটা জনগণের, যে সে হচ্ছে গিয়ে যে যেমন চিকিৎসার অধিকার বা এই জাতীয় জিনিস, সেটাও কিন্তু বলা আছে। এবং হেলথ রিলেটেড কিন্তু অনুচ্ছেদ কিছু আছে, যে জনস্বাস্থ্যের কথা একটা বলা আছে। এবং আরো দুইটা তিনটা অনুচ্ছেদ আছে, এক্স্যাক্টলি এই মুহূর্তে মনে পড়তেছে না আমার। আপনারা একটু দেখে নেবেন যে জনস্বাস্থ্যের কথা কিন্তু বলা আছে একটা জায়গায়। ঠিক আছে, কনস্টিটিউশনে আমার কিন্তু এই জিনিসগুলো আপনাকে একটু জানতে হবে। ঠিক আছে। নেক্সট যেটা হচ্ছে গিয়ে যে নেক্সট হেলথ রিলেটেড যদি আপনার ভাইবা, তো প্রশ্ন ফেস করতেই হবে। কেমন? এই ক্ষেত্রে সাধারণত আপনার কাছে জানতে চাই যে হচ্ছে আপনি কোন লাইনে হচ্ছে গিয়ে আপনার পোস্ট গ্রাজুয়েশন করতেছেন বা পোস্ট গ্রাজুয়েশন করার ইচ্ছা আছে। So, তখন কিন্তু আপনার ওই রিলেটেড প্রশ্ন হবে আপনার কাছে। অথবা যে স্যার আসছেন, ডাক্তার স্যার বা ম্যাডাম আসছেন, উনি যে স্পেশালিটি থেকে আসছেন, আপনার কাছে কিন্তু প্রশ্নগুলা উনি কিন্তু ওনার সাবজেক্ট অনুযায়ী কিছু প্রশ্ন আপনাকে করতে পারেন। মোস্টলি যেটা হচ্ছে গিয়ে যে ওই সাবজেক্ট রিলেটেড এমার্জেন্সি যে সিচুয়েশন গুলা, সেটা হতে পারে। যেমন একটা পেডিয়াট্রিক সার্জন কেউ আসতেই পারেন। সো পেডিয়াট্রিক সার্জারির কিছু এমার্জেন্সি আছে, আপনার কিন্তু এগুলো জানতে হবে এবং এগুলো ম্যানেজমেন্ট জানতে হবে। জিনিসগুলো খুবই ছোট ছোট, কিন্তু জানতে হবে। ওকে। নেক্সট আরেকটা যেটা হচ্ছে কেউ যদি ট্রেনিং করেন বা কোনো কোর্সে আছেন, সো সে কিন্তু হচ্ছে গিয়ে যে আপনার ওয়ার্ডে জিজ্ঞেস করতে পারে যে আপনি ওয়ার্ডে কি কি পেশেন্ট দেখছেন, কি কি কেস দেখছেন। প্রশ্ন কিন্তু দেখা যাবে ওই লাইনে চলে যাচ্ছে। কেমন? এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন আপনারা। নেক্সট যে জিনিসটাকে আমরা হাইলাইট করব, যে স্বাস্থ্য ব্যবস্থা ও নীতিমালা। আপনি শুধু চিকিৎসা দেবেন না, আপনি একজন অফিসার। সো দেশের হেলথ পলিসি কি, আপনাকে কি ফ্যাসিলিটি বা দেয়া হচ্ছে গভর্নমেন্টের পক্ষ থেকে, বা কি নীতিমালা আছে, গভর্নমেন্ট কি ইমপ্লিমেন্ট করতে চাচ্ছে ফিল্ড লেভেলে, এই জিনিসগুলো কিন্তু একটু নলেজ থাকতে হবে। এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে বাজেট। বাজেটে আপনার স্বাস্থ্য খাতে কত বরাদ্দ আছে এটা আপনাকে জানতে হবে। সমীক্ষা লিখে রাখছি, এটা তো অর্থনৈতিক সমীক্ষা। অর্থনৈতিক সমীক্ষায় কয়েকটা জিনিস হচ্ছে গিয়ে আপনি খুব ভালো জানেন, যেমন হচ্ছে গিয়ে যে ম্যাটারনাল মর্টালিটি রেট, নিওনেটাল মর্টালিটি রেট, মাথা পিছু হচ্ছে গিয়ে যে ডাক্তারের সংখ্যা, মানে কত কত জনগণে কয়টা ডাক্তারের সংখ্যা। এটা ইম্পর্টেন্ট, কারণ ও জানতে চাইতে পারে যে কেন আপনাকে নিয়োগ দিব, বা কেন কি জন্য। যে আপনি হয়তো বলতেই পারেন যে হচ্ছে গিয়ে আমার এখন প্রতি 5,000 বা 4,000 বা 6,000 জনগণের বিপরীতে ডাক্তার একজন। সো প্রান্তিক জনগোষ্ঠীকে আমার হেল্প করার জন্য আপনাকে আমাকে নিতে হবে। সো এইটা জিনিস। হেলথ হেলথ পলিসির কথা আমি বলছি, 2011 সালে জাতীয় স্বাস্থ্য নীতি আছে। এবং এইটা একটু রিডিং দিয়ে যাবেন আপনারা। আচ্ছা, এখানে ডাব্লিউএইচও এর কথা লিখছি। আপনারা নিশ্চয়ই জানেন যে বর্তমান আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, উনি কিন্তু ডাব্লিউএইচও তে ফান্ডিং বন্ধ করে দিয়েছেন। এবং বেশ কয়েকটা হেলথ প্রজেক্টে ফান্ডিং বন্ধ করে দিয়েছেন। এটাতে আমাদের হেলথের কি ইম্প্যাক্ট পড়তে যাচ্ছে, লাইক
যদি টিবি প্রজেক্টে টাকা বন্ধ হয়ে যায়, ফলে কিন্তু আমাদের টিবি কিন্তু একটা মহামারী আকার ধারণ করতে পারে। ইপিআই প্রজেক্টে কিন্তু অনেক টাকা আসে। সো এইগুলো কিন্তু আমাদের হেলথ ইস্যুতে কি কি ইম্প্যাক্ট ফেলতেছে, সো সেটা কিন্তু ইম্পর্টেন্ট। এটা কেমন। নেক্সট যেটা হচ্ছে গিয়ে যে চাইনিজ ইনভেস্টমেন্টের কথা বলছি। চায়না আমাদের এখানে তিনটা বড় বড় হাসপাতাল করতে চাচ্ছে। এটা আমাদের হেলথ সিস্টেমে কি ধরনের পরিবর্তন আনতে পারে, এটা কিন্তু আপনার কাছে জানতে চাইতে পারে। সো আমি জাস্ট আপনাকে একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করতেছি। এটা আমরা আমাদের উদ্দেশ্য আজকে সেশনের উদ্দেশ্য এটা না যে আপনাকে পড়ানো, আপনাকে একটা হাইলাইট দেয়া যে হচ্ছে গিয়ে যে আপনি কিভাবে কি জিনিসগুলো একটু মাথায় রেখে যাবেন পরীক্ষার হলে। কেমন। একটু সবকিছু একটু একটু করে জানতে হবে। তারপর নেক্সট যেটা হচ্ছে গিয়ে যে আপনাকে যেখানে পোস্টিং দেওয়া হচ্ছে উপজেলা হেলথ কমপ্লেক্স, এখানে কি কি সুবিধা আছে। এখানে আপনার হচ্ছে আউটডোর আছে, ইনডোর আছে। আর হচ্ছে গিয়ে যে আপনার কিছু হচ্ছে ইপিআই সেবা সেবা আছে, বা এই এই জাতীয় জিনিসগুলো আছে, এটা একটু দেখে যাবেন। এবং এর নিচে যেটা আছে একদম হেলথ সিস্টেমের একদম লোয়েস্ট লেভেল, সেটা হচ্ছে কমিউনিটি ক্লিনিক। সেটার ভূমিকা কি? কারণ দেখা যাচ্ছে একদম যে কমন অসুখ ইলনেস গুলোর জন্য মানুষ প্রথমে আগে কমিউনিটি ক্লিনিকে যাবে। এবং 30 ধরনের কিন্তু অত্যাবশ্যকীয় ওষুধের কথা বলা আছে, এটা কিন্তু আপনাকে উল্লেখ করতে হবে যে গভর্নমেন্টের পক্ষ থেকে এটা কিন্তু ফ্রি দেওয়া হয়, ইনক্লুডিং হচ্ছে অ্যান্টিবায়োটিক্স। কেমন। আর এগুলো কিন্তু দুটোই কিন্তু আমার প্রাইমারি হেলথ কেয়ারের আন্ডারে। সো হোয়াই ইট ইজ ইম্পর্টেন্ট, কারণ আমাদের এর ক্ষেত্রে আপনাকে জানতে হতে পারে যে হচ্ছে আমার দারিদ্র সীমার নিচে বাস করে কত লোক, কতজন মানুষের আমার হেলথ অ্যাক্সেস আছে, হেলথ ফ্যাসিলিটিতে অ্যাক্সেস আছে। দ্যাটস ওয়াই আমাকে যে সেন্টারে বার্ডেনটা কমানোর জন্য পেরিফেরিতে কিন্তু আমার এই প্রাইমারি হেলথ কেয়ারটা খুবই ইম্পর্টেন্ট। আদারওয়াইজ দেশের হেলথ সিস্টেম কিন্তু হচ্ছে গিয়ে কলাপস করবে, তো সব পেশেন্ট ঢাকায় চলে আসবে। এই এই জিনিসগুলো একটু হাইলাইট করবেন। কেমন। আচ্ছা, ন্যাশনাল হেলথ পলিসি কথা অলরেডি আমি বলছি, 2011 সালে যে জাতীয় স্বাস্থ্য নীতি বেশ পুরানো, তবুও আপনি এটা কিন্তু পড়ে যাবেন। আপনি যে জানেন জিনিসটা সেটা জানাতে হবে। এবং আপনি আরেকটা জিনিস দেখেন যে স্বাস্থ্য সংস্কার কমিশন নামে একটা কমিশন আছে, তার প্রস্তাবনাগুলো কি ছিল। আপনি কিন্তু এটা আপনাকে একটু পড়ে যেতে হবে। আচ্ছা, এটা আপনারা প্রিলির জন্য পড়ছেন, এসডিজি এবং এমডিজি। এসডিজি তে হেলথ রিলেটেড গোল যে দুটো আছে, এটা একটু ভিতরে পড়ে যাবেন, ডিটেইলসে পড়ে যাবেন। আর এমডিজি তে আমরা কি কি অর্জন করছিলাম, এটা একটু জানবেন। এক্সট্রা যদি পড়তে চান তাহলে এনভায়রনমেন্ট রিলেটেড গোলস গুলো একটু আপনাদের দেখতে হবে, কারণ ডাক্তার হিসেবে শুধু আপনার কর্তব্য হেলথ কেয়ার, আপনার এনভায়রনমেন্ট নিয়েও কিন্তু গুরুত্ব। নেক্সট হচ্ছে গিয়ে যে ডাব্লিউএইচও সম্পর্কে অনেক কিছু বলা আছে, কিন্তু লেটেস্ট যে ইস্যু গুলা, যে হচ্ছে গিয়ে যে আপনার ফান্ডিং বন্ধ করে দিছে ইউএসএ। সো এটা কি ইম্প্যাক্ট হবে আমাদের উপর, সেই জিনিসটাকে নিয়ে আপনি একটু করতে পারে। আরেকটা জিনিস হচ্ছে ইউনিভার্সাল হেলথ কভারেজ, প্রাইমারি হেলথ কেয়ার, এগুলো কিন্তু জাস্ট ইন্টার কানেক্টেড একটা বিষয়। এই নিয়ে কিন্তু আপনার কিন্তু আলোচনা আসবে। এবং আরেকটা জিনিস যেটা হচ্ছে গিয়ে যে হেলথ ইন্স্যুরেন্স, এটা কি ইমপ্লিমেন্ট করা সম্ভব কিনা বা উচিত কিনা, কারণ আমাদের ম্যাক্সিমাম দেখা যায় যে হচ্ছে গিয়ে যে আমাদের যে সরকারি হাসপাতালগুলোতে যে মানুষ হচ্ছে গিয়ে এফোর্ড করতে পারে না। সো হেলথ ইন্স্যুরেন্সের একটা ইম্পর্টেন্স আছে। কেমন। শিশু মাতৃত্ব, শিশু স্বাস্থ্য এবং মাতৃত্ব, এখানে যে রুট লেভেলে যে জিনিসগুলো প্র্যাকটিস করা হয়, যে হচ্ছে ক্যাঙ্গারু মাদার কেয়ার, বা এই জিনিসগুলো একটু আপনারা একটু জানবেন। এবং হচ্ছে গিয়ে যে আপনি এই ব্রেস্ট ফিডিং এর কথা বলা হচ্ছে কেন, যে আপনি এটা জানতে চাইতে পারে যে আপনি কিভাবে হচ্ছে গিয়ে আহ, যে একটা মা আসলো আপনার কাছে, এটা কাউন্সিলিং পার্ট হিসেবে আপনাকে জানতে চাইতে পারে যে আপনি কি। এক- একটা মিনিট, আমি একটু ব্রেক নিচ্ছি একটু। আচ্ছা, হাইবা আপু, ডক্টর মোহাম্মদুল্লাহ ট্যাব এই আইডিটাকে একটু কোহোস্ট করবেন কাইন্ডলি, কেমন? মোহাম্মদুল্লাহ হোস্ট আছে। তা আমরা আবার একটু শুরু করি। যে অলরেডি আমরা বলছি যে নিওনেটাল মর্টালিটি রেট, ম্যাটারনাল মর্টালিটি রেট, এগুলা বলতে কি বুঝে, এবং এদের যে বর্তমান যে সংখ্যাটা কত, সেটা কিন্তু জানা ইম্পর্টেন্ট। কারণ এই জিনিসগুলো আপনার প্রাইমারি হেলথ কেয়ার বা হচ্ছে ইউনিভার্সাল হেলথ কভারেজ, বা কেন আপনাকে নিয়োগ দেওয়া হচ্ছে, এগুলো কমানোর জন্যই তো আপনাকে নিয়োগ দেওয়া হচ্ছে। সো এই জিনিসগুলো নিয়ে কিন্তু আপনার
একটু পেঁচানোর সুযোগ আছে। আচ্ছা, রিসেন্ট হেলথ ইস্যু দেখেন আপনাদের, রিসেন্ট যে ঘটনাগুলো হচ্ছে, যে যে মাইলস্টোন যে দুর্ঘটনা বা যাই বলেন ট্র্যাজেডি, সেখানে কিন্তু বার্নের অনেক পেশেন্ট আমাদের দেখতে হয়েছে। যদিও এটা হচ্ছে গিয়ে খুবই আমাদের জন্য হার্ট ব্রেকিং, তবুও হচ্ছে কি আপনার কিন্তু বার্ন ম্যানেজমেন্টটা শিখে যেতে হবে, যে বার্নের প্রাইমারি ম্যানেজমেন্ট কি। আর এটা যে ওই যে পার্কল্যান্ড ফর্মুলা আছে, যে কিভাবে আপনি বার্ন এরিয়া কভারেজ করবেন, এবং এই যে 24 ঘন্টা কিভাবে ফ্লুইড ক্যালকুলেট করবেন, এরপরে কিভাবে ম্যানেজমেন্ট করবেন, এবং স্কিন গ্রাফটিং এর কথা বলা হচ্ছে এর যে ইস্যুগুলা, এটা কিন্তু আপনার একটু জানতে হবে। প্লাস যে আপনাকে হচ্ছে কি, কিন্তু একটা ডেঙ্গু সিজন চলতেছে, প্লাস আবার করোনার নতুন নতুন ওমিক্রন ভেরিয়েন্টস আছে, এবং দুটা দুটা আলাদা আলাদা সাব ভেরিয়েন্ট আছে। তো এই সাব ভেরিয়েন্ট গুলোর নাম, এবং কোভিড রিলেটেড যে হচ্ছে গিয়ে যে আপনার যে গাইডলাইন বা ডেঙ্গুর যে ন্যাশনাল গাইডলাইন, এটা কিন্তু আপনার একটু দেখে যেতে হবে। বুঝতে পারছেন না? কারণ এখানে এমন হতে পারে যে ক্রাইসিস মোমেন্টে আপনাকে তো এখানে নিয়ে আপনাকে ডেঙ্গু ডেডিকেটেড হসপিটালে কাজ করতে হতে পারে। সো এবং ডেঙ্গুটা তো আজকে সারা শুধু ঢাকা শহরে না, এটা সারা দেশেই হয়। সো ডেঙ্গুর ম্যানেজমেন্ট, বার্নের ম্যানেজমেন্ট, যে এই ন্যাশনাল গাইডলাইন যেগুলো আছে, সেগুলো একটু করে কিন্তু আপনাকে দেখে যেতে হবে, সবকিছু নলেজ রাখতে হবে আপনার। অলরেডি ন্যাশনাল গাইডলাইনের কথাগুলো বলছি, আমি ন্যাশনাল গাইডলাইন কিন্তু অনেকগুলো আছে। প্লাস আপনার কিন্তু হচ্ছে কি যে ডেভিডসনে দেখবেন কিছু লাল বক্স আছে যে ইমার্জেন্সি ম্যানেজমেন্ট, যেমন অ্যানাফাইলেকটিক শকের একটা ম্যানেজমেন্ট আছে খুব সুন্দর। এটা একটু, এগুলো একটু দেখে যেতে হবে আপনাদের। তাহলে হচ্ছে কি যে ইমার্জেন্সি রিলেটেড যদি কোনো প্রশ্ন করে আপনাদের, সেগুলা কিন্তু হচ্ছে গিয়ে যে যে হচ্ছে গিয়ে আপনাদের আপনি যেন করতে পারেন, যেন হচ্ছে গিয়ে যে ফেস করতে পারেন। আচ্ছা, আহ, আরেকটা যেটা হচ্ছে গিয়ে যে অনেকের বাড়ি হয়তো কক্সবাজার রিজিয়নে, তাদের পোস্টিং হয়তো ওইখানে হবে, তো সেখানে রোহিঙ্গাদের হেলথ ইস্যু কিন্তু একটা অ্যালার্মিং একটা জিনিস। ঠিক আছে? তো তাদের মধ্যে দেখেন এইচআইভির রেটটা অনেক বেশি, তাদের জন্ম হারটা বেশি। সো এই জিনিসগুলাকে আপনি কিভাবে অ্যাড্রেস করতে পারেন, এই রিলেটেড কিন্তু কোশ্চেন আপনার কাছে জানতে চাইতে পারে। সো সবকিছুর জন্য আপনাদের একটু প্রিপারেশন থাকতে হবে। নেক্সট আরেকটা জিনিস, আমাদের যে গভর্নমেন্টের সবচেয়ে সাকসেসফুল যে প্রজেক্ট গুলা বলেন বা হচ্ছে গিয়ে উদ্যোগ গুলা বলেন, তার মধ্যে কিন্তু হচ্ছে ইপিআইটা অন্যতম। কেমন? সো ইপিআই রিলেটেড কিছু প্রশ্ন আমাদের সময় এরকম করছিল। ঠিক আছে, যে কিভাবে ভ্যাকসিন কাজ করে বা হার্ড ইমিউনিটিটা কি, এবং আমাদের ইপিআই শিডিউলটা আপনারা কিন্তু অলরেডি, যদিও আপনারা ইয়ার জন্য পড়ছেন, তবু হচ্ছে গিয়ে যে ইপিআই শিডিউলটা আরেকবার একটু দেখে যাবেন। এই দেখেন আমাদের নতুন একটা যে লেটেস্ট ইস্যু, যেটা হচ্ছে টাইফয়েড ভ্যাকসিন ক্যাম্পেইন শুরু হয়েছে, কাদেরকে দেয়া হচ্ছে, এবং টার্গেট পপুলেশনটা কে, কিভাবে দেয়া হবে, কয় ডোজ, এবং এটা কি ধরনের ভ্যাকসিন, এগুলো সব জানতে হবে আপনাদের। নেক্সট যে জিনিসটা নিয়ে সবচেয়ে বেশি আপনাদের করবে, যে উপজেলা হেলথ কমপ্লেক্সে এমার্জেন্সি এমার্জেন্সি ম্যানেজমেন্টটা খুবই ভাইটাল উপজেলা লেভেলে। সেখানে কি কি জিনিস আছে, যেমন হচ্ছে গিয়ে যেমন একটা হয়তো বর্ষাকাল এখন চলতেছে, ড্রাউনিং এর কেস আসতে পারে। সো ড্রাই ড্রাই ড্রাউনিং এবং হচ্ছে ওয়েট ড্রাউনিং, এটা দুটো পার্থক্য আছে, এই জিনিসটা পড়বেন। ড্রাউনিং এর ম্যানেজমেন্ট আপনি কিভাবে করবেন। তারপর স্নেক বাইট অনেক হচ্ছে, সো অ্যান্টি ভেনমটা কিভাবে দিবেন, এবং কি কি প্রিকশন আপনাকে নিতে হবে, এবং কি দেখলে, যেমন ইন্ডিকেশন আছে কিন্তু আবার কয়টা, যে নিউরোলজিক্যাল কি কি সাইন দেখলে আপনি অ্যান্টিভেনম দেবেন, এবং কিভাবে অ্যাসিউরেন্স করবেন, কোনটা হচ্ছে গিয়ে বিষধর সাপ কোনটা বিষধর না, এটা কিভাবে বুঝবেন। এই জিনিসগুলো কিন্তু আপনার জানতে হবে। তার থেকেও ইম্পর্টেন্ট যেটা, একটা পেশেন্ট আপনার কাছে স্যার প্রশ্ন করতে পারে, যে হচ্ছে একটা আনকনসিয়াসনেস এর একটা পেশেন্ট আপনার কাছে ইমার্জেন্সি নিয়ে আসলে আপনি কি চিন্তা করবেন। এর অনেক কিছু হতে পারে, একটা যেটা হতে পারে যেটা হচ্ছে গিয়ে যে হাইপোগ্লাইসেমিক শকে গেছে পেশেন্ট। ঠিক আছে? এবং পেশেন্টের হয়তো হচ্ছে গিয়ে পয়জনিং নিয়ে আসছে, বা আরো অনেক কিছু হতে পারে। সো এই যে পসিবিলিটি গুলা, ডিফারেন্সিয়ালস গুলা, এগুলো আপনাকে জানতে হবে। এবং এই অনুযায়ী দেখেন ডায়াবেটিক এমার্জেন্সি একটা ডিকেও আসতে পারে, আমরা হাইপোগ্লাইসেমিয়া আসতে পারে, সেটার ম্যানেজমেন্ট কি হবে। কিছু ইসিজি না পারেন আপনি, একটা এমআই এর ইসিজি তে কি কি চেঞ্জ পাবেন, এই জিনিসটুকু আপনার জানতে হবে। এবং এমআই এর ইনিশিয়াল ম্যানেজমেন্ট যেটা, যে লোডিং ডোজ দেওয়াটা, এটা করেই তো আপনাকে হায়ার সেন্টারে রেফার করতে হবে, সেটা আপনি জানেন কিনা, এটা আপনার কাছে জানতে চাওয়া হবে। কারো কারো যদি পোস্টিং এমন জায়গায় হয় যেটা হচ্ছে গিয়ে হাইওয়ের পাশে, সেখানে কিন্তু অনেক আরটিএ হয়। কেমন? তো এই জায়গাগুলা, সেখানে আরটিএ এর ম্যানেজমেন্ট, ফ্র্যাকচারের ম্যানেজমেন্ট, এই জিনিসগুলা কিন্তু আপনাকে একটু জিজ্ঞেস করতে পারে।
যদি অর্থোপেডিক্সে কোনো স্যার থাকে তাহলে কিন্তু উনি এগুলা নিয়ে জিজ্ঞেস করবে। গাইনোকোলজিক্যাল ইমার্জেন্সি কিছু আসতে পারে, যেমন পিভি ব্লিডিং এর পেশেন্ট, সেটাকে আপনি প্রথমে কিভাবে অ্যাড্রেস করবেন, কিভাবে আপনি প্রাইমারি ম্যানেজমেন্টটা দিয়ে কিভাবে হায়ার সেন্টারে রেফার করবেন। আহ, তারপর হচ্ছে আপনার অবস্ট্রাকশনের কেস, পারফোরেশন, এগুলো কিন্তু আসবেই। সো একটা কিভাবে প্রাইমারি ম্যানেজমেন্টটা দিবেন এবং ইমার্জেন্সি গুলো কিভাবে ম্যানেজ করবেন, সবগুলো কিন্তু আপনাকে পারতে হবে এবং জানতে হবে। সবচেয়ে বেশি যেটা আপনাকে নিয়ে আসতে পারে যেটা হচ্ছে পয়জনিং। পয়জনিং, যে ওপিসি পয়জনিং এর ক্ষেত্রে এটা হচ্ছে গিয়ে যে আপনার যে অ্যাট্রোপিনের ডোজ বা কিভাবে আগেই আপনার অ্যাট্রোপিনের আগে হচ্ছে গিয়ে আপনার ক্যাথেটা করে নিতে হবে, ডিকন্টামিনেশন কিভাবে করবেন, কোন কোন পয়জনিং এর ক্ষেত্রে আপনি কি বলে ওয়াশ দেবেন দেবেন না, এই জিনিসগুলা একটু আপনাকে জানতে হবে। পয়জনিং এর ম্যানেজমেন্ট খুব ভালোভাবে পারতে হবে এবং কোন পয়জনকে লোকালি কি বলে, যেমন গ্যাস ট্যাবলেটকে কি বলে, এবং হচ্ছে তারপর হচ্ছে আপনার একটা পয়জন কথা কি ভুলে গেলাম, ঘাস মারা, তো এটা একটা পয়জনিং আছে। সো এই পয়জনিং এর ম্যানেজমেন্ট গুলো খুব ইম্পর্টেন্ট, এটা ধরতে পারে আপনাকে। আউটডোর ম্যানেজমেন্ট, অ্যাজমা, সিওপিডি, শীতকাল আসলে এগুলা খুব আসে পেশেন্ট আউটডোরে। সো অ্যাজমার যে স্টেপ ওয়াইজ যে ম্যানেজমেন্টটা বা সিওপিডির যে গোল্ডের যে গাইডলাইন যেটা, সেগুলো কিন্তু আপনাকে জানতে হবে, ঠিক আছে। আর একটা জিনিস যেটা হচ্ছে গিয়ে যে বাংলাদেশ কিন্তু এর আগে হচ্ছে গিয়ে যে অ্যান্টিবায়োটিক অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের যে কমিটির সেটা হচ্ছে গিয়ে যে চেয়ারম্যান ছিল বাংলাদেশ। সো অ্যান্টিবায়োটিকের ব্যবহার কিভাবে, মানে মানে অপব্যবহারটা কিভাবে রোধ করা যায়, সেটার জন্য কি আপনার রোলটা কি হতে পারে, সেই জিনিস কিন্তু প্রশ্ন আসতে পারে। এবং অলরেডি এটা আপনাকে মেনশন করছি যে অত্যাবশ্যকীয় ওষুধ কি কি সাপ্লাই আছে গভর্নমেন্টের পক্ষ থেকে, এটা আপনি সার্চ দিলে হয়তো পাবেন, এটা একটু জানতে হবে। কারণ আপনাকে আপনি ওয়েল প্রিপেয়ার্ড হয়ে যাচ্ছেন যে হচ্ছে গিয়ে যে আপনি জানেন যে কি কি সাপ্লাই আছে আমার, গভর্নমেন্ট কি কি সুযোগ সুবিধা দেয়। আরেকটা জিনিস যেটা হচ্ছে গিয়ে যে আচ্ছা, এখানে দেখেন যে উপজেলা হেলথ কমপ্লেক্সে কিন্তু এখন এই দুটা কর্নার খুব ইম্পর্টেন্ট, মানে প্রতিষ্ঠা করা হয়েছে, যে এনসিডি কর্নারে কি নন কমিউনিকেবল ডিজিজ গুলা, ডায়াবেটিস, হাইপারটেনশন, এই ম্যানেজমেন্ট গুলা করা হয়। সো সেই অনুযায়ী আপনার কিন্তু এই ম্যানেজমেন্ট গুলো আপনাকে এই জেনে যেতে হবে যে এটা হাইপার টেনশনের, ডায়াবেটিস মেলাইটাসের ক্ষেত্রে আমি ড্রাগস কি কি দিব, তারপর যেটা হচ্ছে গিয়ে যে কোন এইচবিওএনসি কিভাবে, যেটা একটা যে ন্যাশনাল ডায়াবেটিস যে গাইডলাইন যেটা তৈরি করা হয়েছে, এটা একটু দেখে যাবেন, ঠিক আছে। আহ, এই ন্যাশনাল ডায়াবেটিস এর যে গাইডলাইন আপনারা অবশ্যই ডাউনলোড করে দেখে যাবেন, এবং এটা হচ্ছে গিয়ে কারণ জানতে চাইতে পারে, কারণ এখানে আপনাকে দিয়ে তো এনসিডি কর্নারটা চালাইতে হবে। আচ্ছা, নেক্সট এই পেশেন্ট ম্যানেজমেন্টের পাশাপাশি আপনাকে একটা প্রশ্ন কমনলি করে থাকে যে মব কিভাবে ম্যানেজ করা, একটা পেশেন্টের সাথে 100 লোক আসতেছে, আপনি কিভাবে ম্যানেজ করবেন, এই জিনিসটা সবসময় প্রায় আপনার কাছে জানতে চায়। কেমন এটার ক্ষেত্রে যেটা হচ্ছে গিয়ে যে আপনি আগে পেশেন্টটাকে অ্যাটেন্ড করবেন, অবশ্যই অ্যাটেন্ড করবেন, একটা এমার্জেন্সি কিছু একটা ম্যানেজমেন্ট দেওয়ার চেষ্টা করবেন। মোস্ট কমনলি আমরা যেটা করি যে একটা যে আহ, দুটা চ্যানেল, একটা বা দুটা চ্যানেল চালু করি, অক্সিজেন দেওয়ার চেষ্টা করি, তাকে কিছু পরীক্ষা নিরীক্ষা করি, তাতে কিছুটা কিন্তু পেশেন্ট পার্টি কিছুটা আশ্বস্ত হয় যে না, ইউ আর ডুইং সামথিং ফর দেম। নেক্সট যেটা করতে হবে যে হচ্ছে গিয়ে যে পেশেন্টের এই লোকগুলোকে বিভিন্ন জনকে বিভিন্ন কাজে হচ্ছে গিয়ে ইনভলভ করে ফেলতে হবে, যে টানেন ও টানেন দিয়ে আপনার কিন্তু ওই জায়গাটা ম্যানেজ করতে হবে। এটা প্রতিনিয়ত এমার্জেন্সিতে হয় এবং আপনাকে এটা ফেস করতে হবে। তারপর যেটা হচ্ছে গিয়ে যে আপনি এট দ্য সেম টাইম এটা আপনাকে বলতে হবে যে আপনি উপজেলা লেভেলে গেলে আপনি কিন্তু হচ্ছে গিয়ে যে উপজেলা প্রশাসন বা যে উপজেলা লেভেলে যারা আছে তাদের সাথে আপনি ভালো সম্পর্ক বজায় রাখবেন, যাতে করে এই যে ইমার্জেন্সি পিরিয়ডে আপনি তাদেরকে তার কাছে হচ্ছে গিয়ে হেল্প চাইতে পারেন, যে ফোন করে হয়তো কি আপনি ফোর্স পাঠাতে বলেন এক্সট্রা ফর দ্য সিকিউরিটি অফ দ্য হসপিটাল, কেমন। নেক্সট একটা জিনিস যেটা হচ্ছে গিয়ে যে প্রিন্ট মিডিয়া ম্যানেজমেন্ট, দেখা যাচ্ছে হচ্ছে গিয়ে যে সাংবাদিক কথা বলতেছে, কথা বলতে চাচ্ছে, একটা ক্যামেরা নিয়ে দৌড়াচ্ছে বা একটা দৌড়াচ্ছে, ডাক্তার কথা বলতে চাচ্ছে না। তো এটা করা যাবে না। এটা নিয়ে আপনাকে কোশ্চেন হতে পারে যে আপনি বলবেন যে ফেস করবো, কি জানতে চাচ্ছে সেটাকে বলবো, অথবা একটু পরে আসতে বলবো, কেমন। এই জিনিসগুলো নিয়েও কিন্তু প্রশ্ন হতে পারে। নেক্সট একটা জিনিস যেটা হচ্ছে গিয়ে যে কিছু মেডিকো লিগাল ইস্যুসও কিন্তু আপনাকে হ্যান্ডেল করতে হবে। মোস্ট কমনলি যেটা হচ্ছে কি যে ফিজিক্যাল অ্যাসল্টের অনেক পেশেন্ট আসবে, সো আপনাকে কিছু কোশ্চেন হবে যে সিম্পল হার্ট কোনটা আর একটা গ্রিভিয়াস হার্ট কোনটা, ঠিক আছে। গ্রিভিয়াস হার্ট গুলা কি কি, এটা হচ্ছে গিয়ে যে আপনি একটু পড়ে যাবেন ফরেন্সিকের বইতে, আপনাদের তো ছিল, ঠিক আছে। অনেক সময় হচ্ছে গিয়ে পেশেন্ট হচ্ছে গিয়ে যে ব্রড ডেথ আসে,
তো সেই ক্ষেত্রে ডেট ডিক্লারেশন ক্রাইটেরিয়া কি কি এটাও আপনাকে জানতে হবে, কেমন। আর এটা যেটা হচ্ছে গিয়ে যে সেক্সুয়াল অ্যাসল্ট, সাসপেক্টেড সেক্সুয়াল অ্যাসল্টের পেশেন্ট আসতে পারে, সেই ক্ষেত্রে আপনি কি করবেন, যে এটাকে আপনি ম্যানেজ করে বা আহ, জিনিসটা হচ্ছে গিয়ে যে আপনি অবশ্যই একটা ইনজুরি নোট তুলবেন। নেক্সট হচ্ছে গিয়ে একে কিন্তু আপনি একটা ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে হচ্ছে গিয়ে যে পাঠাবেন উইথ দ্য হেল্প অফ দি পুলিশ। সো এই জিনিসগুলো কিন্তু আপনাকে প্রশ্ন আকারে নানাভাবে হচ্ছে গিয়ে যে জিজ্ঞেস করতে পারে। আরেকটা জিনিস যেটা হচ্ছে গিয়ে যে আপনাকে হয়তো যে রিসেন্ট ইস্যু যে অনেক সময় দেখা যায় যে হচ্ছে গিয়ে ডাক্তারকে পাওয়া যাচ্ছে না বা সামথিং। সো আপনার কাছে জানতে চাইতে পারে যে হচ্ছে আপনার অফিস টাইমটা আসলে কতক্ষণ। সো আপনি এটাকে খুব সিম্পলি হচ্ছে গিয়ে যে অ্যান্সার দেবেন যে হচ্ছে গিয়ে যে আপনি সর্বদা আপনার হচ্ছে গিয়ে অফিস টাইম বলে কিছু নাই আসলে, প্রজাতন্ত্র যখন চাবে তখনই আপনি আসলে কাজ করতে বাধ্য, কেমন। এই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট। এইটা জিনিসটা কিন্তু আবার সংবিধানের সাথে যদি আপনি কোরিলেট করেন, এটা খুব সম্ভবত 15 নম্বর অনুচ্ছেদে আছে যে আপনাকে সর্বদা জনগণের সেবার চেষ্টা করা, কেমন, সরকারি কর্মচারীদের বা আমার এক্স্যাক্টলি মনে নেই এই মুহূর্তে, একটু দেখে নেবেন একটু, কেমন। সো দেখেন এই যে জিনিসটা বললাম যে হচ্ছে কি একটা আজকের একটা নিউজ একটা যে আহ, চিকিৎসক ছিলেন না। সো এই রিলেটেড যে আপনাকে বলবে যে হচ্ছে কি যে এরকম তো আপনারা থাকেন না উপজেলায় ডিউটি দিলে, আপনাকে আমি কেন নিব, আপনি কি উপজেলা থাকতে পারবেন কিনা, আপনি কি কেন আসতে চান। সো আপনাকে আপনার ব্যাকগ্রাউন্ড থেকে এগুলার প্রত্যেকটা অ্যান্সার কিন্তু ঠিক করতে হবে। আপনারা সবাই দেখা যাবে হচ্ছে গিয়ে বই খাতা গাইড টাইড কিনবেন, স্বাভাবিক, এই অ্যান্সার টেন্সার গুলো পড়বো, কিন্তু নিজের মতো করে একটা অ্যান্সার আপনি রেডি করে যাবেন, না হলে দেখা যাবে যে আপনার আগে যে অ্যান্সার দিল পরে যে অ্যান্সার দিল সবারই সেম হয়ে যাচ্ছে। সো এটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারে। আরেকটা জিনিস যে হচ্ছে গিয়ে যে চিকিৎসকরা স্ট্রাইকে যেতে পারে কিনা বা এই জিনিসটা হয়তো আপনাকে প্রশ্ন করতে পারে, যে এটার অর্থ আপনি এভাবে খুব পোলাইটলি বা খুব ডিপ্লোম্যাটিক্যালি অ্যান্সার করবেন, কেমন। যে হচ্ছে গিয়ে যে না আমি আসলে আমাদের পেশেন্টের ওয়েলফেয়ারটা আগে আমার দেখতে হবে, এনশিওর করতে হবে। সো হুট করে আমাকে আসলে যাওয়া যাবে না, এবং সেই ক্ষেত্রে আমার অধিকারের কথা বা আমাকে প্রপার চ্যানেলের মাধ্যমে আমাকে করতে হবে। এই রিলেটেড একটা প্রশ্ন আমি এখানে লিখতে মনে ছিল না আমার, যে আপনাকে কিন্তু আপনার এই যে আপনি যে হেলথ সার্ভিসে আছেন, আপনাকে কিন্তু যে হচ্ছে আপনি 9th গ্রেড হিসেবে, 9th গ্রেডে একজন গেজেটেড কর্মকর্তা হিসেবে ঢুকবেন। আপনার যে হেলথ সার্ভিসে যে ডিজি হেলথ বলেন বা স্বাস্থ্য মন্ত্রণালয় বলেন, এটার যে পদসোপানটা যেটা আছে আপনারা হয়তো বই টই কিনবেন, সেগুলোর মধ্যে কিন্তু দেয়া আছে, পদসোপানটা কিন্তু জানাটা ইম্পর্টেন্ট মাঝে মধ্যে। সাধারণত অ্যাডমিন ক্যাডারের বা বা অন্য ক্যাডারের যে ইয়েতে সেগুলাতে জানতে চায়, হেলথে অতটা জানতে চায় না, তবু আপনি একটু দেখে রাখবেন যে পদসোপান যেটা হচ্ছে আপনার পরে কে কে আছে, বা আপনি উপরে যেতে যেতে আপনার হায়ার অথরিটিটা কে, এই জিনিসগুলো দেখবেন একটু, কেমন। ঠিক আছে। আহ আরেকটা জিনিস হয়তো জানতে চাইতে পারে যে হচ্ছে আপনি চিকিৎসক হিসেবে আপনার সোসাইটিতে আপনার আর কি রোল আছে, আদার দেন আদার দেন ট্রিটিং দ্য ইল পিপল। ঠিক আছে। আচ্ছা, এগুলা তো গেল হচ্ছে গিয়ে যে আপনার একটু হাইলাইট করার চেষ্টা করলাম যে মেডিকেল রিলেটেড কিছু issue। প্রতিদিন আপনাকে কিন্তু পত্র পত্রিকা এবং সংবাদটা কিন্তু শুনতে হবে, কেমন। তাতে করে যেটা হয় যে রিসেন্ট কিছু ইস্যু যেটা থাকে সেটা নিয়ে কিন্তু পরদিন ভাইবাতে আপনাকে হুট করে জিজ্ঞেস করতে পারে। এখন আপনি যদি নাই জানেন কি হয়েছে, তাহলে হচ্ছে কি আপনি কিন্তু কোনো পজিটিভ নেগেটিভ কিছুই বলতে পারবেন না, বা ডিপ্লোম্যাটিক্যালি হ্যান্ডেল করতে পারবেন না। আর ভাইবা বোর্ডে আপনার কোনো যদি অ্যান্সার মনে না থাকে, আপনি পোলাইটলি বলেন স্যার এই মুহূর্তে আমার মনে পড়ছে না। আপনাকে তর্ক যাওয়ার দরকার নেই, আমতা আমতা করারও দরকার নেই, এটা খুবই আনস্মার্টনেস হয়ে যাবে। সেটা একটা নেগেটিভ পয়েন্ট বলে। এটাই আমি শুরুতেই বলছি যে এমন হতে পারে আপনি 10টা প্রশ্ন 10টায় কিছুটাই কোনোটাই পারলেন না, তবুও আপনার একটা খুব ভালো একটা মার্ক ক্যারি করবে, কারণ আপনি স্মার্টলি হ্যান্ডেল করতে পারছেন জিনিসটা। তো দেখেন এই যে এরকম যে ডিসি অনুদের পদবি বদলে যাচ্ছে, তো এরকম যে নিউজ টিউজ গুলো আসে জনপ্রশাসনের সংস্কার যে এই জিনিসগুলো একটু ভিতরে পড়ার চেষ্টা করবেন, তাহলে আপনাকে হয়তো যিনি অ্যাডমিট ক্যাডার থেকে যে স্যার বা ম্যাডাম আসবেন, উনি প্রশ্ন করলে আপনি কোনো একটা মতামত দিতে পারেন যে এটা আপনার পক্ষে ভালো কি খারাপ না কি, আপনি কি মনে করেন। এরকম যখন প্রশ্ন আসবে যে ভালো না খারাপ না কি, এটা একটা রাষ্ট্র একটা নিছে, আপনাকে অবশ্যই এটা পজিটিভলি বলতে হবে, কারণ আপনি প্রজাতন্ত্রের একজন কর্মকর্তা। আপনি এটাকে ডিপ্লোম্যাটিক্যালি আপনাকে সরকারের
পক্ষে কথা বলতে হবে আপনাকে। এ, সে তো এটা ডিপ্লোম্যাটিক্যালি পজিটিভলি আপনাকে কনভারসেশনটা আগায় নিয়ে যায় না, হ্যাঁ ইয়েস আমি এটা পজিটিভলি চিন্তা করি বা এরকম, কেমন সেটাকে হ্যান্ডেল করতে হবে। নেগেটিভলিও বলা যাবে না, আবার খুব স্ট্রংলি বলা যাবে না। ঠিক আছে, আর এমন পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকেও কোনো মন্তব্য করা যাবে না। আপনি একজন কর্মকর্তা হলে যা করতেন, বা দেখেন যে আপনাকে হয়তো অ্যাডমিন ক্যাডারের ওরা যারা যখন একটা সংবাদ সম্মেলন বা কিছু করে, কিভাবে কথা বলে, ঠিক আছে, খুবই ডিপ্লোম্যাটিক্যালি একটা জিনিস হ্যান্ডেল করে, সেই জিনিসটা শিখতে হবে। কেমন, শুধু গভর্নমেন্ট চায় না যে শুধু হচ্ছে গিয়ে যে শুধু পেশেন্টকে সেবা দেবে, সে একজন অফিসার হবে, সো ওই রকম অ্যাটিটিউডটা শো করতে হবে। আচ্ছা, নেক্সট এরকম কিছু ইস্যু আছে, যেমন হচ্ছে গিয়ে যে আপনারা জানেন যে জাতিসংঘের হচ্ছে মানবাধিকার কার্যালয় বাংলাদেশে স্থাপন করা হচ্ছে। এটা বাংলাদেশের মানে কি বাংলাদেশে এটা কি স্বার্থে যায় কি চায় না, এগুলা নিয়ে একটু আপনারা একটু পড়াশোনা করবেন। যেমন আমি জাস্ট একটু আপনাকে হাইলাইট করে দিয়ে যাচ্ছি যে কি কি জায়গা থেকে আপনাকে একটু দেখতে হবে আপনার। কেমন তারপর এই দেখেন যে ইলেকশন নিয়ে বলা হচ্ছে পিআর পদ্ধতি বা এই জাতীয় আলোচনা আছে, যে আপনাকে জিজ্ঞেস করতে পারেন যে আপনি পিআর পদ্ধতি বলতে কি বোঝেন, উচ্চ কক্ষ নিম্ন কক্ষ বলতে আপনি কি বোঝেন, এটা করলে ভালো না খারাপ না কি, এগুলো মন্তব্য আপনার কাছে অনেক সময় অনেকে জানতে চায় যে রিসেন্ট ইস্যু গুলা থেকে। ঠিক আছে, এগুলা দেশের ইস্যু গুলাও আপনি খেয়াল রাখবেন। প্লাস ইন্টারন্যাশনাল ইস্যু সাধারণত হেলথের ভাইবে যে এত বেশি মানে ক্যান্ডিডেট তো অনেক বেশি, সো খুব একটা সময় নাই ভাইবা নেয়ার। সো এত ডিপে যাওয়ার অনেক সময় সুযোগ থাকে না, তবুও আপনারা একটু জেনে যাবেন, যেটা আপনাদের কাজে দেবে। হঠাৎ করে জিজ্ঞেস করলে যে মিডিল ইস্ট ইস্যুটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে গাজা বলেন বা হচ্ছে গিয়ে যে সৌদি আরব বা এই জাতীয় যে ইস্যুগুলো আছে, সিরিয়া বা এগুলা ইস্যু, সিরিয়া থেকে দেখলাম প্রিলিতে কোশ্চেন আসছে, সো এগুলা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। নেক্সট এই যে দেখেন রিসেন্ট একটা এই যে যে হচ্ছে কি যে দ্রুজ যে কমিউনিটি দেখা যাচ্ছে রিসেন্টলি, তারা অ্যাকচুয়ালি দেখা যায়, দেখেন এই যে তারা কোথায় থাকে, যে হচ্ছে গিয়ে যে এই যে সিরিয়ার কাছাকাছি একদম এই অঞ্চলটাতে থাকে, এই 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 জায়গাগুলোতে, যেটা হচ্ছে গিয়ে যে ইসরায়েলের কাছাকাছি। ফলে দেখা যাচ্ছে রিসেন্টলি তারা আহ, খুব ইসরায়েলের সমর্থনে কথা বলতেছে, বা ইসরায়েল তার সমর্থনে ওখানে হামলা চালাচ্ছে। এটা হচ্ছে গিয়ে প্রিলির প্রশ্ন কেমন কি হচ্ছে, কিন্তু কেন হচ্ছে, ইসরায়েলের এখানে স্বার্থটা কি, এটা কিন্তু আপনার ভাইবার প্রশ্ন। এখানে যেটা যে ইসরায়েল চায় না যে হচ্ছে গিয়ে যে সিরিয়ার যে বিদ্রোহী সরকার যেটা আছে, সে চায় না যে এ, আহ, ইসরায়েল বিরোধী কোনো এরকম যে ফোর্স বা এরকম যে ইসরায়েলের বর্ডারে থাক। ফলে ইসরায়েল এই দ্রুজ জনগোষ্ঠীকে সেভ করার জন্য হোক বা নিজের স্বার্থেই হোক, এই জায়গাটাতে কিন্তু একটা আম, হামলা চালাচ্ছে বা একটা নো ওয়ার জোন একটা ক্রিয়েট করতে চাচ্ছে। ফলে এবং এটা তার যে গোলান মালভূমি যা ইসরায়েল দখল করে রাখছে, সেটার নিরাপত্তার জন্য তার জন্য এটা দরকার। সো এই যে জিনিসগুলো এরকম হচ্ছে যে মধ্যপ্রাচ্যে, তা সেটা একটা আপনাকে একটা উদাহরণ দিলাম যে কেন হচ্ছে, কার স্বার্থ কি এখানে, এই জিনিসগুলা কিন্তু আপনার জানতে হবে। তারপর ইরানের নিউক্লিয়ার ইস্যুজ কি হচ্ছে এখন, লেটেস্ট আপডেট কি, রাশিয়া ইউক্রেন ওয়ার এটা লেটেস্ট আপডেট কি, এই জিনিসগুলো আপনাকে একটু জানতে হবে। কেমন, এটা গেল। নেক্সট হচ্ছে গিয়ে যে আহ, বাংলাদেশের সাথে পার্শ্ববর্তী যে দেশগুলো আছে, আমাদের প্রতিবেশী দেশগুলো পারস্পরিক রিলেশনশিপ, লাইক ধরেন ইন্ডিয়ার সাথে, ইন্ডিয়া এখন আপনার চিকিৎসা চিকিৎসা ভিসা বা এর খুব সম্ভবত বন্ধ আছে। সো এটাকে আমার কিভাবে দেখেন আপনি, বা এটা কি আমার জনগণের হেলথ ফ্যাসিলিটিতে কোনো প্রভাব ফেলবে কিনা, বা ধরেন রিসেন্টলি যেটা হচ্ছে গিয়ে যে বার্নের চিকিৎসা করার জন্য সিঙ্গাপুর থেকে আহ, চিকিৎসক আনা হয়েছে, নার্স আনা হয়েছে, এটাকে আপনি কিভাবে দেখেন। এই জিনিসগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তবে বাংলাদেশ চায়না বাই ল্যাটারাল রিলেশনশিপটা কিরকম এই মুহূর্তে, বা বাংলাদেশ ইউএসএ, কারণ এখানে দেখেন ইউএসএ হচ্ছে কি অনেক জায়গায় ফান্ডিং বন্ধ করে দিয়েছে। প্লাস হচ্ছে গিয়ে যে কর আরোপ করার একটা ইস্যু আছে। তো এই জিনিসগুলো কিন্তু শুধু হেলথ রিলেটেড না, আপনাকে আরো কিছু জিনিস একটু পত্র পত্রিকা গুলো প্রতিদিন পড়তে হবে, সংবাদ দেখতে হবে, যাতে করে কিছু একটা আপনি মন্তব্য করতে পারেন একটা, একেবারে যেন না মনে হয় যে আপনি জানেনই না জিনিসটা। কেমন, সো যখনই আপনার যে ভাইবাটা হয়ে যাচ্ছে, মোটামুটি যে
এই জিনিসগুলো দেখতেছে, কাগজপত্র দেখা শেষ বা তখন কিন্তু আপনাকে একটা খুব যখন আপনি বের হয়ে যাবেন, খুবই সুন্দরভাবে আপনি তাদেরকে আবার একটা সালাম দেন এবং দিয়ে তাদেরকে আপনি ধন্যবাদ দেন তাদেরকে, সবাইকে অ্যাড্রেস করেন। কিন্তু ভাইবা বোর্ডের সময় আপনি যদি যদি যখন যিনি প্রশ্ন করবেন আপনি চেষ্টা করবেন তার দিকে একটু তাকানোর জন্য, কেমন? সো তাদের খুব সুন্দরভাবে আপনি বের হয়ে আসেন এবং দরজাটা যতটা শব্দ না করা যায় আর কি। যেমন কোনো কারণে হয়তো গিয়ে আপনি কাগজপত্র রেখে আসছেন, পরে হয়তো হয় এরকম যে কাগজপত্র রেখে চলে আসছেন, পরে আবার পারমিশন নিয়ে হয়তো আপনি যাইতে যেতে পারেন। সো কোনোভাবেই যেন আপনি পারেন না পারেন প্রশ্ন কোনোভাবেই যেন এটা না হয় যে উনি খুব একটা পোলাইট বা সোবার না আর কি, কেমন? এই জিনিসটা একটু দেখবেন। সো প্রতিদিন আপনাকে কিন্তু এখন ভাইবার প্রিপারেশন এইভাবে বই তো পড়বেনই, আহ, কিন্তু আপনাকে লেটেস্ট যে ইস্যুগুলা সেটা কিন্তু আপনাকে জানতে হবে, আপনাকে খবর পত্র পত্রিকা পড়তে হবে, কেমন? এটা একটু জাস্ট খেয়াল রাখবেন, ঠিক আছে?